রিবন থেকে, তো আমরা সবসময় চেষ্টা করবো রিবন থেকে এটার ট্যাবস এন্ড কমান্ড মানে সবগুলো যেন আমার কাছে এখানে ওপেন থাকে, ঠিক আছে। তো এটার নাম ছিল কি রিবন। আচ্ছা, এরপরে দেখেন এখানে আমাদের কয়েকটা অপশন আছে, ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, এগুলাকে বলা হয় ফাইল ট্যাব অথবা মেনু। ট্যাব অথবা কি মেনু, বুঝেছে। এখানে আমি যে অপশনগুলো দেখছি এগুলো এটার নাম কি ট্যাব অথবা মেনু সঙ্গে একসাথে বলবো। আর এগুলোর প্রতিটার ভিতরে যখন আমরা ঢুকি খেয়াল করেন এখান থেকে বর্ডার দিয়ে বলে দিচ্ছি ক্লিপবোর্ডস, এরপর দেখেন ফন্ট, প্যারাগ্রাফ, মানে একটা বর্ডার দিয়ে দিয়ে আলাদা করে দিচ্ছি স্টাইল এডিটিং, ঠিক আছে। এগুলো হচ্ছে একটা গ্রুপ, বুঝেছে। এগুলো একটা কি গ্রুপ, গ্রুপ ওয়াইজ সে ভাগ করে দিয়েছে। প্রথম হচ্ছে ট্যাব, ট্যাব ওয়াইজ কিছু ভাগ করা, ট্যাবের ভিতরে দিলে আবার গ্রুপ ওয়াইজ কিছু ভাগ করে দিয়েছে, বুঝেছে। এবার এগুলোর ভিতরে আমরা যেগুলো দেখতেছি, এই ভিতরে যেগুলো দেখতেছি এগুলোকে বলা হয় কমান্ড মানে নির্দেশক, ঠিক আছে। মূলত আমরা এই কমান্ড গুলা নিয়ে কাজ করব, ঠিক আছে। কমান্ড গুলাই আমার জিনিসপত্রগুলোকে কি করবে, ডিজাইন করবে বা সেন্স করবে। আচ্ছা, বুঝাচ্ছে। এরপর হচ্ছে দেখেন এখানে একটা রুলার আছে মার্জিন কন্ট্রোল করার জন্য, এই একটা রুলারই একটা, ঠিক আছে। তো এটা কাজ হচ্ছে কি মার্জিন, ফেজের মার্জিনটা নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। এই রুলার কাজ কি পেজের মার্জিন নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। একটা পেজে কতটুকু মার্জিন হবে এগুলো আমরা এই রুলার থেকে ঠিক করতে পারি, ঠিক আছে। এরপর আমরা যেটার মধ্যে লিখতেছি এটাকে আমরা কি বলি, পেজ, তাই না। ওয়ার্ডের মধ্যে আমরা এটা লিখতেছি মানে এটা হচ্ছে কি পেজ। আমি লেখাটা প্রিন্ট মানে বের করে নিব একটা কাগজ, একটা পেজ। আচ্ছা, এতটুকু গেল। এরপরে এক পাশে একটা দেখেন এটা হচ্ছে স্ক্রল বার, এটা তো আমরা জানি, ঠিক আছে। এটা সম্পর্কে আমি নাই বললাম। এখানে যে তিনটা অপশন, এই তিনটা অপশনের কাজ তো আমরা জানি, তাই না। প্রথমটা হচ্ছে একদম ক্লোজ, পরটা হচ্ছে রিস্টোর ডাউন, রিস্টোর ডাউন মানে কি মানে স্ক্রিনটাকে ছোট করে, আবার আমি ইচ্ছা করলে এগুলাকে এই পাশ থেকে ছোট বড় করতে পারি, ঠিক আছে। সব দিক থেকে ছোট বড় করা সম্ভব। আবার আমি চাইলে এখানে প্লে বাটন চেপে ধরে এদিক ওদিকে নিতেও পারি, ঠিক আছে। আর ফুল স্ক্রিন করতে চাইলে আমি এটা করব। আর পরে যেটা হচ্ছে মিনিমাইজ, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, এটা মনে হচ্ছে কাটা গেছে কিন্তু কাটা যায় না, দেখেন নীল দাগ রয়ে গেছে নিচে, ঠিক আছে। এটা ওপেন আছে। আচ্ছা, আর এখানে এখন যদি আমরা এই কর্নার আসি, এখানে খেয়াল করেন প্রথম হচ্ছে ফেজ, সে কিন্তু বলে দিচ্ছে আমি কত নাম্বার ফেজে আছি, ঠিক আছে, এবং কয়টা ফেজ আমি নিয়েছি। দেখেন 1 of 1 মানে আমি 1 নাম্বার ফেজের 1 নাম্বারে আছি, ঠিক আছে। এখানে আমি আরো কয়েকটা ফেজ নিতাম, সেটা যে আরো কয়েকটা ফেজ নিতাম ব্ল্যাঙ্ক ফেজ। দেখেন এখন ফেজ হয়ে গেছে কয়টা, দুইটা, তাই না। তো এখন দেখেন দুইটা ফেজ, আমি 2 নাম্বার ফেজ আছি, ঠিক আছে। আমরা জানি 1 নাম্বার ফেজ আসি, ঠিক আছে। তাহলে দেখেন 2 নাম্বার ফেজের আমি মানে দুইটা ফেজের 1 নাম্বার ফেজ আছে, বুঝেছে। এটা হচ্ছে বিষয়, মানে যতগুলো পেজ নিবে সেইখানে কাউন্ট করা। আর আমি কয়টা ওয়ার্ড লিখতেছি সেটা এটাও কাউন্ট করে, ঠিক আছে। আমি 20টা ওয়ার্ড অলরেডি লিখে ফেলছি। আর এর পাশাপাশি যেটা আছে এটাকে বলা হয় স্পেলিং চেক, ঠিক আছে। মানে আপনার বানান ভুল হয়েছে কিনা এটা দেখবে সে। স্পেলিং চেক, এইটাই বইয়ের মতো যে আইকনটা এক পাশে টিক মার্ক, ঠিক আছে। এটা আমার একটা বানান যদি ভুল হয় তাহলে বানানটা সে দেখবে, ঠিক আছে। যেমন ধরেন আমি একটা বানান কি বানান লেখা যায় বলেন, ধরেন বাংলা, বাংলাদেশ, বাংলাদেশ বানানটা আমি ভুল লিখছি, তাই না। তো এখানে দেখেন এখন যখন বাংলাদেশ বানানটা ভুল হয়েছে কিন্তু নিচে কি করে নিছে, রেড আন্ডারলাইন করে নিছে। আর এখানে দেখেন এটাকে ক্রস করে নিছে, ঠিক আছে। রেড আন্ডারলাইন মানে হচ্ছে কি এখানে ভুল আছে। আর যদি আপনার গ্রামাটিক্যাল কোনো ভুল থাকে তাহলে নীল আন্ডারলাইন করবে সে, বুঝেছে। সে এখানে দুই ধরনের আন্ডারলাইন করে, একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে কি রেড। রেডটা হচ্ছে কি মানে আপনার বানান ভুল, স্পেলিং এ ভুল আছে। আর যদি নীলটা করে তাহলে বুঝতে হবে কি গ্রামাটিক্যাল ভুল আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই বানানটা আমি সংশোধন করবো কিভাবে, আমাকে এখানে যেটা আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম। এখান থেকে দেখেন প্রথমটা হচ্ছে ইগনোর, মানে আমি যদি চাই যে ভুল বানানটা ঠিক থাকুক ভুল বানানটাই রাখি দিতে পারবো, ঠিক আছে। জি বলতেছি মানে এখানে যে বানানটা আছে, ঠিক আছে, বানানটা আমি ভুল লিখছি, ভুল হওয়ার কারণে এখানে রেড আন্ডারলাইন করে দিয়েছি, আমি সেটা বুঝতেছি। এটাকে সংশোধন করার জন্য মানে বানানটা ঠিক করার জন্য আমরা এই বইটাতে ক্লিক করব, কারণ একটু আগে এটাতে মানে টিক মার্ক করা ছিল, এখন হয়ে গেছে কি ক্রস। এটা যখন আমি ক্লিক করতেছি, সেটা অবশ্য আমি চেকটা করে নিছি, সেটা আমি একটু কাজ করি, আমি বাংলাদেশের জায়গায় আরেকটা ওয়ার্ড লিখি, কি লেখা যায়, হ্যালো।
একটা ভুল করলাম এখানে, এখন দেখেন এটা রিডান্ডেন্ট করে নিয়েছে। তো এটা সংশোধন করার জন্য আমাকে কি করতে হবে, এটার মধ্যে ক্লিক করলাম, তাহলে দেখবেন এখানে সে সাজেস্ট করবে, ঠিক আছে। তো এই অনুযায়ী সাজেস্ট করবে। তো এখন এটার সাথে সে বুঝতে পারতেছে না, বিদায় সে নিতে পারতেছে না, ঠিক আছে। কারণ এখানে যে নামগুলো সে সাজেস্ট করলো, যদি মনে হয় যে আপনার এই নামটাই ঠিক, ঠিক আছে, অথবা এই নামটাই ঠিক, তাহলে আপনি এখান থেকে কি করে নেবেন, চেঞ্জ করে নেবেন। তাহলে দেখেন অটোমেটিক এখানে হচ্ছে চেঞ্জ করে নিচ্ছে, ঠিক আছে। আবার ফর্ম বানান, এগুলো হচ্ছে বিষয়, ঠিক আছে। মানে সে নিজ থেকে চেক করার মানে সংশোধন করার ক্ষমতা রাখে, ঠিক আছে। আবার আপনি যদি একদম বেশি ভুল করে ফেলেন তাহলে তার ক্ষমতা নেই তার। আর এটা ছাড়াও আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে এখানে দেখেন একটা আইকন আছে, এটাকে বলা হয় গ্রামারলি, ঠিক আছে। আমরা যদি গুগলে আসি, আমরা কিন্তু পাশাপাশি ইন্টারনেট সার্চ করবো, আর এটা ইন্টারনেট সার্চ আমি এখন মানে ডিটেলস আলোচনা করতেছি না, কারণ হচ্ছে আপনার যখন টাইপিং ভালো থাকবে আপনি অটোমেটিক করতে করতে শিখে যাবেন, ঠিক আছে। তো আমরা সবসময় গুগলের মধ্যে আমরা সার্চ বার সবসময় এটা ব্যবহার করে থাকি নর্মালি, ঠিক আছে। কিন্তু আমরা যখন কম্পিউটার ইউজ করবো আমরা এই জিনিসটা সার্চ বার ব্যবহার করবো, ঠিক আছে। এটা কিন্তু একটা ওয়েবসাইটের ইউআরএল, মানে সেই ইউআরএল গুলো কিন্তু এখানে থাকে, আর এটা হচ্ছে নর্মাল একটা সার্চ বার। তো এটা দিয়ে যখন আমরা সার্চ করি সে কিন্তু কিওয়ার্ড ম্যাচ করে, মানে আপনার ওয়ার্ডের সাথে এখানে কোনো ওয়ার্ড আছে কিনা এটা ম্যাচ করে, ঠিক আছে। আর এটা দিলে কিন্তু সে সবটা মানে পুরোটা থেকে আইডেন্টিফাই করে, একটু অ্যাডভান্স হয়ে যায়, ঠিক আছে। আপনি এটা দিয়ে যদি কোনো ডিটেলস নাও পান, এটা দিলে ডেফিনেটলি পাবেন, এটা হচ্ছে কথা। আমরা গুগলে সবসময় এই সার্চ বারটা ইউজ করার ট্রাই করবো। এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, আচ্ছা এই গ্রামারলি যেটা আছে আমরা এটা ইউজ করবো, ঠিক আছে। আপনি চাইলে এটা ইনস্টল করে রাখতে পারেন, ঠিক আছে। তবে এটা হচ্ছে একটা টাকা দিয়ে কেনা জিনিস, পেড ভার্সন। আমাদের নেট প্রচুর slow। আচ্ছা, তো এই সাইটটার মেইন কাজ হচ্ছে যদি আপনার কোনো বানান ভুল থাকে, ঠিক আছে, সে কিন্তু আপনাকে সাজেস্ট করে আপনার বানান ভুল, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি যে লেখাটা লিখছেন এটার অর্থটা মিলতেছে না, সে আপনাকে সাজেস্ট করবে। তারপর হচ্ছে গ্রামাটিক্যাল কোনো ভুল করতেছেন সেটাও কারেকশন করে দিবে আপনাকে, ঠিক আছে। মানে আপনার লেখাকে সে কারেকশন করে নেয় এখানে, ঠিক আছে। প্রচুর হেল্প করবে এটা হচ্ছে আপনাকে। আর আরেকটা জিনিস যেটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে আমরা ওপেন এআই যেটা, ঠিক আছে। এই ওপেন এআইটা ব্যবহার করতে পারি আমরা। এআই তো আমরা প্রত্যেকে চিনি, এআই চিনেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। তো আমরা বাস্তব জীবনে এটা ব্যবহার করি না, তো এখন থেকে আমরা আস্তে আস্তে করার ট্রাই করব, ঠিক আছে। এইটা হচ্ছে ওপেন এআই, যেটা হচ্ছে চ্যাট জিপিটি, আমরা হচ্ছে আমরা আপনার যে কোনো জিনিস প্রয়োজন আপনি এখানে তাকে বলে দিলে সে কিন্তু বলে দিবে আপনাকে, ঠিক আছে। ধরেন আপনি এমএস ওয়ার্ডের শর্টকাট গুলো জানতে চাইতেছেন, তাহলে এমএস ওয়ার্ডের শর্টকাট, ঠিক আছে। আপনি তাকে যদি বাংলাতে বলেন সে আপনাকে বাংলায় রিপ্লাই দিবে, আপনি তাকে ইংরেজিতে বলেন মানে আপনি যে ল্যাঙ্গুয়েজে তার সাথে ইয়ে করবেন সে ওই ল্যাঙ্গুয়েজে আপনাকে রিপ্লাই দেবে, ঠিক আছে। কারণ এখানে ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো সমস্যা নাই, শুধুমাত্র নেট কানেকশনটা ক্লিয়ার থাকা লাগে। আচ্ছা এটা তো স্লো, সরকার তো নেট ওয়াইজ স্লো করে রাখছে আমরা জানি। আচ্ছা, আর এটা ছাড়া আরেকটা বট আছে সেটা হচ্ছে কুইল বট, ঠিক আছে। কুইল বটটা ব্যবহার করা হয় সবথেকে বেশি আপনার রিরাইট করার জন্য, ঠিক আছে। এখন ধরেন আমি আপনাকে একটা রিরাইট মানে লেখাকে পুনরায় লেখার জন্য, ঠিক আছে। কারণ আমি এখানে আপনাকে ধরেন এখানে একটা লেখা দিলাম, এখানে আমি অনেক লেখা লিখলাম, বুঝেছে। তো আচ্ছা আমি সবগুলো কাটিয়ে দিয়ে দিলাম, দরকার নেই। এখন এই লেখাটা আমি একজন থেকে কপি করলাম বা কেউ একজন লিখলো, ঠিক আছে। তো যখন দুই তিনজনের সেম লেখা লিখে ফেলি তাহলে সমস্যা না, কারণ আপনাকে আমি একটা কাজ দিল স্কুল থেকে, আপনাদের একটা কাজ দিল, ঠিক আছে, একটা প্যারাগ্রাফ লিখতে বলছি। এখন আপনি দেখে দেখে লিখছেন তা ঠিক, ঠিক আছে। কারণ আপনার সেম আপনার সেম আপনার সেম তিনজনের সেম, এখন যে দেখবে সে বুঝে যাবে না, ঠিক আছে। এখন আপনি যদি অর্থটা সেম রাখি, যদি এটার মিনিংটা মানে অর্থ সেম কিন্তু বাক্য সেন্টেন্স যদি আলাদা করে নতুন করে সাজাই লেখেন তাহলে কিন্তু এটা আর বুঝবেন না, ঠিক আছে। টপিক সেম থাকতেছে, অর্থ সেম থাকতেছে, শুধু কি মানে লেখাটা ভিন্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর একটু হাই লেভেল ওয়ার্ড অথবা আরেকটু লো লেভেল ওয়ার্ড সে ইউজ করে মানানসই করে নিতেছে, ঠিক আছে। যেমন আমরা লিখতে পারি কি, ধরেন এখানে বললাম যে হ্যালো বা হাই, আই এম, আচ্ছা আমি কিছু লেখা লিখিনি ভিডিও, আচ্ছা দেখেন আমি এখানে কিছু লেখা লিখলাম, ঠিক আছে। তো এই লেখাটুকু যদি আমি রিরাইট করি এখন, এখানে দিলাম আমি, আচ্ছা দেওয়ার পর আমি এখানে প্যারাগ্রাফে ক্লিক করলাম,
আপনি ক্যাটাগরি ভিত্তিকও তাকে মানে বলে দিতে পারেন। এখানে হচ্ছে ধরেন স্ট্যান্ডার্ড ক্যাটাগরি আমি বলছি, দেখেন হাই আই এম শোয়াব হোসেন যেটা ছিল, সে আই এম ডিস্ট্রিক্ট ডেভেলপার এন্ড ফ্রিল্যান্সার রাইট নাও আই ওয়ার্ক ইন আইটি ইনস্টিটিউট, মাই পজিশন ইজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এটা আমি চেঞ্জ করতে চাই। এই নেটে তো এগুলো ইউজ করতে আছে, দেখেন লেখাটা কিন্তু সেম, ঠিক আছে। হাই বললাম আমি এখানে, আর সেখানে গ্রেটিংস দিছি, ঠিক আছে। তারপর হচ্ছে হাই আই এম শোয়াব হোসেন অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এট আইটি ইনস্টিটিউট এন্ড আই ওয়ার্ক এজ এ ফ্রিল্যান্সার আর ফুল স্ট্যাক ডেভেলপার, ঠিক আছে। কথা কিন্তু একই না, কিন্তু লেখাটা ভিন্ন করে লিখছি, ঠিক আছে। এটা হচ্ছে, এগুলো হচ্ছে আমরা স্মার্ট ক্লাসেসে ব্যবহার করব। আর ওপেন এআই দিয়ে তো আমরা হ্যাঁ এই কুইলবটটা এক ধরনের মানে সেই এআই ব্যবহার করে থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে দেখেন আমি যখন শর্টকাটের কথা বললাম, সে কিন্তু আমাকে যতগুলো শর্টকাট আছে সে লেখা শুরু করে দিয়েছে, ঠিক আছে। অলরেডি সে লিখতেই থাকবে জাস্ট। তারপর হচ্ছে আপনি একটা ম্যাথ ফর্মুলা ধর ম্যাথে বা যে কোনো একটা কোশ্চেন আপনি পারতেছেন না, ঠিক আছে, তাকে আসি বলে দেন, দেখবেন সে আপনাকে ডিটেইলস উত্তরগুলো বলে দিবে। ক্লিয়ার? তাহলে আমরা আস্তে আস্তে এগুলো ব্যবহার করব। এটা হচ্ছে মূলত আপনাকে নেট ব্রাউজিং শিখতে হবে। আর আমরা যে বইগুলো ব্যবহার করি ক্লাস 9 10 বা 8 এ কত বই কিন্তু অনলাইনে পাওয়া যায়, ঠিক আছে। বা ইন্টারমিডিয়েটের যে বইগুলো এগুলো কিন্তু আপনি অনলাইনে পাবেন, ঠিক আছে। এগুলো খুঁজতে ট্রাই করবেন নিজে নিজে, ঠিক আছে। আচ্ছা, তো এটা কেটে দিই আমি। কোনটা? এই লেখাটা এখন যেটা আছে ওয়ার্ড ফাইল, এটা এটা তো আমার একটু আগে ওপেন ছিল, তো আমি তো এটা কাটি না, আমি শুধু মিনিমাইজ করছিলাম। মিনিমাইজ করলে বলছেন এটা নিচে থেকে যায়, নিচে থেকে যায়, এটা বুঝছি না এটা করতে গিয়ে আমি ওপেন এখানে সার্চ করে সার্চ করছি ওয়ার্ড লিখে, এই ওয়ার্ড লিখে সার্চ করছি এটা। আচ্ছা আচ্ছা, তো এদিকে খেয়াল করেন। এরপর আমরা যেটা দেখব ভিউ এরিয়া, ঠিক আছে। তো ভিউ এরিয়াটা মূলত হচ্ছে এই তিনটা এরিয়া, ঠিক আছে। প্রথমে যেটা আছে রিড মোড, কারণ এখানে যা লিখছেন এটা শুধু পড়ার জন্য, ঠিক আছে। আপনি সংশোধন চান, আপনি চাচ্ছেন শুধু কি করতে পড়তে, তাহলে এটা রিড মোডটা ওপেন করে নেবেন, এখানে শুধু আপনি পড়তে পারবেন। আর পরবর্তী যেটা এটা হচ্ছে প্রিন্ট মোড, নরমালি আমরা কাজটাই প্রিন্ট মোডে করে থাকি, ঠিক আছে। আর এই পরবর্তী যেটা এটা হচ্ছে ওয়েব মোড, ঠিক আছে, বা ওয়েব লেআউট। আমরা নরমালি এখানে এটাই ব্যবহার করব, প্রিন্ট মোড, ঠিক আছে। আর পরবর্তীতে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে জুম কন্ট্রোলার, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার জুম কন্ট্রোলার, এখানে আমি মিনিমাইজ করতে পারি, পেজটাকে মানে একটু ছোট করতে পারি, আবার বড় করতে পারি, ঠিক আছে, জুম কন্ট্রোলারের সাহায্যে। তো আপনারা এই 11টা জিনিস একটু দেখেন এখন। এখানে হচ্ছে প্রথম অপশনটা হচ্ছে কি ইনফো, মানে ডিটেইলসটা, আপনার এই ফাইলের ডিটেইলস, আপনি সাইজ পেজ ওয়ার্ড, ঠিক আছে, কত মিনিট ধরে এডিট করতেছেন, ঠিক আছে। তো এগুলো নরমালি আমাদের লাগে না, আপনি দেখতে পারেন। এর হচ্ছে নিউ, মানে আপনি যদি নতুন আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করতেছেন, দেখেন একটু আগে আমি একটা ডকুমেন্ট আছি না, তো এই অবস্থায় যদি আমার আরেকটা ডকুমেন্ট লাগে, তাহলে আমি নিউ থেকে কি করবো, এই ব্ল্যাঙ্ক আরেকটা ডকুমেন্ট নিয়ে নিতে পারতেছি, বুঝেছে। তাহলে আমার দুইটা ডকুমেন্ট হয়ে গেছে, আমি দেখেন কার্সর নিয়ে এখানে দেখেন আমার দুইটা ডকুমেন্ট, এই একটাই একটা, ঠিক আছে। তো এটা হচ্ছে দেখেন আমি কি করতে হয়েছে, এখানে যাইতে হয়েছে, এখানে যাইতে হয়েছে, নিউতে আসতে হয়েছে, তারপর নিতে হয়েছে, তাই না, এদিকে। তো আমি এত ঝামেলা না করে আমরা এখানে একটা শর্টকাট শিখতে পারি, নিউ কন্ট্রোল প্লাস এন, বুঝেছে। যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন দিই, তাহলে দেখেন না আপনার আরেকটা ডকুমেন্ট চলে আসছে, ঠিক আছে, দুইটা অটোমেটিক ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাকে আর বেশি ঝামেলা করতেছে না, শর্টকাটে নিতে পারতেছি নিউ, বুঝেছে, নতুন একটা ফাইল। এরপরে যদি আমরা দেখি নিউর পরে কি আসে, নিউর পরে হচ্ছে আমার এখানে ওপেন, ঠিক আছে, মানে রিসেন্টলি আপনার এখানে যে ফাইলগুলো আছে, ঠিক আছে, আপনি রিসেন্টলি যে ওয়ার্ড ফাইলগুলোতে কাজ করছেন সেগুলো সবগুলো এখানে শো করবে, বুঝছে। তা আপনি ওগুলোকে ওপেন করে এখানে কাজ করে নিতে পারেন, মানে দেখে নিতে পারেন। ধরেন আমি ওপেন করলাম, যেমন ধরেন আমি এটাতে ওপেন করলাম, তাহলে এই আরেকজনের ফাইলটা চলে আসছে না, ওপেন হয়ে গেছে, আমি এভাবে কাজটা করে নিতে পারি, বুঝছে। মানে রিসেন্টলি আগের করা ফাইলগুলো আমি ওপেন করে আবার দেখতে পারি। তো এই ওপেনেরও শর্টকাট আছে, সেটা হচ্ছে কি কন্ট্রোল প্লাস ও,
ঠিক আছে, শর্টকাট গুলো কিন্তু আমরা সহজে মনে রাখতে পারি, মানে ওয়ার্ডের প্রথম অক্ষরটা সবসময় নেই। কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল প্লাস এন্ড এগুলো এখন বেশি দিলে যে মিনিমাম হ্যাঁ করা যায় অফলাইন এগুলো সবগুলো শিখতে লাগে। হ্যাঁ হ্যাঁ, কিবোর্ড থেকে কন্ট্রোলটা চাপে ধরে যদি দেখেন আমি ও দিই তাহলে দেখেন এটা চলে আসতেছে। ঠিক আছে, আচ্ছা তো ওপেনের পরে আমরা যদি দেখি এখানে দেখেন সেভ, তাই না? এটা একটু ইম্পর্টেন্ট, এখানে খেয়াল করেন ভালো করে। সেভ, তো আমরা একটা ডকুমেন্টে যখন কাজ করি আমাকে ডকুমেন্টটা অবশ্যই কি করতে হবে, সেভ করতে হবে। ঠিক আছে, সেভ না করলে এটা আমি কোথায় রাখতেছি সেই লোকেশন পাবেন, এবং আমি যদি কেটে দিই বা কম্পিউটার বন্ধ হয়ে যায় তাহলে ফাইলটা পাবেন। ঠিক আছে, আপনি পুরো দিন ভরে কষ্ট করছেন কিন্তু আপনি যদি সেভ না করেন তাহলে আপনার পুরো কষ্টটা বৃথা। ঠিক আছে, এই কারণে আমাকে যেটা করতে হবে, ফাইল থেকে এখানে আমি সেভ আসলাম, এখন দেখেন আমি এখানে যখন সেভে ক্লিক করতেছি সে আমাকে সার্চ করতেছে কোথায়, সেভ অ্যাজ। কারণ আমি যখন ওয়ার্ড ফাইলটা সার্চ করে নিছি আমি কি এটাকে বলছি যে এটা কোথায় থাকবে, আগে কখনো সেভ করছি, করে নেই। তো প্রথমবারে যে আমরা যে সেভটা করি সেটা হচ্ছে সেভ অ্যাজ। বুঝেছে? হ্যাঁ, প্রথমবার আমরা কি করি, সেভ এজ, মানে যখন প্রথমবার সেভ করবো দেখেন সেভ এজ আসি এখানে কম্পিউটার, এবং এখান থেকে আপনাকে বলতে হবে যে আপনি কোথায় সেভ করতে চাইছেন। ঠিক আছে, আমি ব্রাউজার থেকে যাই, এখন আমার ফাইলটা আমাকে এখানে খুঁজতে হবে, তো আপনাদের ফাইলটা আমি কোথায় রাখছি, এখানে এটার ভিতরে। ঠিক আছে, তো এখানের ভিতরে আমি আজকে ডেটটা দিয়ে একটা ফাইল ক্রিয়েট করে নিই, যে 25/7/2024। ঠিক আছে, তাহলে দেখেন এখন এটা কি সেভ হয়ে গেছে। আর এখন দেখেন টাইটেল বারও চেঞ্জ হয়ে গেছে, টাইটেল বার একটু আমি যে নাম দিয়ে সেভ করছি ওই নামটা হয়ে গেছে। ঠিক আছে, তো সেভ এজ প্রথমবার আমার শেষ, এরপর থেকে আমি শুধু এখন সেভ করলে হবে। ঠিক আছে, যদি আমি সেভ দিলাম সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো এই সেভেরও একটা শর্টকাট আছে, সেভের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এস। ঠিক আছে, এই সেভের শর্টকাটটা কি কন্ট্রোল প্লাস এস, যেমন আপনারা যে নোটপ্যাডে কাজটা করেন, তাই না, টাইপিংটা প্রথম অবস্থায় কোথায় করতেন, এখানে না একটা এইভাবে একটা টেক্সট ডকুমেন্ট নিতেন না, নিয়ে তারপর হচ্ছে এটার ভিতরে কাজটা করতেন। ঠিক আছে, কারণ কিছু লেখা লিখতেন, লেখার পরে যদি আপনি এখানেও কন্ট্রোল এস দেন দেখেন এটা যখন সেভ অবস্থায় থাকে না তখন এখানে স্টার মার্ক থাকে, আর যখন আমি সেভ করে দিই কন্ট্রোল এস দিলাম দেখেন এটা চলে গেছে, তার মানে এখন সেভ হয়ে গেছে। আমি ক্লোজ করে দিলে তখন আমি কিছুক্ষণ পরে ঢুকলে দেখেন ওই লেখাটা থেকে যাচ্ছে। ঠিক আছে, সেভ করে রাখতে হবে আমাদেরকে যে কোনো কাজ। ক্লিয়ার? আচ্ছা, তো সেভের পরে সেভ গেল, সেভ এস গেল। ঠিক আছে, এরপর হচ্ছে প্রিন্ট। প্রিন্টটা আমাদের মোস্টলি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা যে কাগজগুলো এতক্ষণ পরে ধরেন আপনি 1 ঘন্টা 2 ঘন্টা করে যাও কষ্টই করবেন না, কেন কষ্টটা কেন করছেন, কাগজটা বাইরে আনার জন্য না। যদি এখন আমি প্রিন্ট করতে না পারি তাহলে পুরো কষ্ট মিথ্যা না। তো এটা হচ্ছে বিষয়। এখন প্রিন্টের অপশনে আমাদের যেটা দেখতে হবে, প্রিন্ট আসলে এখানে দেখেন একটা ওভারভিউ দেখাবে, মানে এই কাগজটা কিরকম প্রিন্ট হবে। ঠিক আছে, আর এখানে প্রথমত আপনার প্রিন্ট মেশিন যেটা কানেক্ট থাকবে, আপনার ল্যাপটপের সাথে যদি প্রিন্ট মেশিন কানেক্ট থাকে তার নাম অটোমেটিক্যালি প্রিন্ট মেশিন নামটা এখানে শো করবে। ঠিক আছে, আপনাকে মানে নামটা এগুলো আনতে হবে না, প্রিন্ট মেশিনের নামটা অটোমেটিক এখানে আসবে। এরপর হচ্ছে আপনি কয়টা পেজ প্রিন্ট করতে চান। ঠিক আছে, ধরুন আপনার আছে 10টা পেজ, তাহলে আপনি এখানে যদি প্রথমটা পেজ করতে চান তাহলে 1, বা প্রথম 5টা প্রিন্ট করতে চাইলে 1-5, তাহলে 1 থেকে 5 পর্যন্ত সে প্রিন্ট করবে। ঠিক আছে, আর র্যান্ডমলি কাস্টম সেট করতে ধরুন আমি 5 নম্বর পেজটা প্রিন্ট করতে চাই তাহলে শুধু 5। ক্লিয়ার? এভাবে আমরা প্রিন্টটা করবো। আপাতত ধরুন আমি 1 রাখলাম। এটা হচ্ছে বিষয়। এরপর হচ্ছে এখানে লেটার আপনি কোন কাগজে প্রিন্ট করবেন। ঠিক আছে, নর্মালি কাগজটা আমরা A4 প্রিন্ট করি, কিন্তু আমরা যেহেতু লেখছি লেটার আমরা লেটারটাই রাখি। বুঝেছে? আর এখানে দেখেন কপি, মানে আপনি কয় কপি চাচ্ছেন এই কাগজটা, কারণ আমি এখানে 10 কপি বলে দিলাম, তাহলে কয়বার প্রিন্ট হবে এটা, 10 বার। ঠিক আছে, এরপর আপনি প্রিন্ট দিলে প্রিন্ট টাচটা শুরু, বা কিবোর্ড থেকে এন্টার দিলে প্রিন্ট টাচটা শুরু। বুঝেছে? এই প্রিন্টের অপশনটা বুঝাচ্ছে। তো এই প্রিন্টের একটা শর্টকাট আছে, এটা বহুল ব্যবহৃত এবং সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে এই দুইটা কমান্ড, প্রিন্ট আর সেভ। কন্ট্রোল পি। ঠিক আছে, তো প্রিন্ট আপনি যদি এখানে কন্ট্রোল পি দেন তাহলে দেখেন প্রিন্ট কমান্ডটা অটোমেটিক ওপেন হবে। আর এটা শুধুমাত্র ওয়ার্ডের ক্ষেত্রে জিনিসটা এমন না, কিন্তু এটা সকল ক্ষেত্রে প্রিন্ট কমান্ডটা কাজ করে। যেমন ধরুন আপনি এখানে আসলেন, এখানে ধরুন আমরা কি বিষয় জানতে পারি, ধরুন আমি আমার নাম লিখে সার্চ করি গুগলে। আচ্ছা আচ্ছা, এখানে দেখাচ্ছে সে, এখানে নামটা দেখাচ্ছে।
আচ্ছা, তো এরকম আসে না, ঠিক আছে? তো এটাকে ধরেন এখন এই যে পেজটা আছে, আমি চাচ্ছি এই পেজটা যেন প্রিন্ট হয়, ঠিক আছে? আমার এই পেজটা যেন কি হয়, প্রিন্ট হয়। তাহলে এখানে আমি যদি কন্ট্রোল সি দিই, অটোমেটিক দেখেন প্রিন্ট ট্যাবটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আমি কন্ট্রোল সি দেওয়ার সাথে সাথে দেখেন প্রিন্ট ট্যাবটা ওপেন হয়ে গেছে। কারণ এখানে কিন্তু কয়টা পেজ আছে দেখেন, অনেকগুলো পেজ আছে, তাই না? এখানে 2টা পেজ আছে। তো আমি চাচ্ছি প্রথমটা প্রিন্ট করতে, তাহলে এখান থেকে আমি কি করবো, এই অল এর জায়গায় আমি এখানে বলে দিব যে কাস্টম তুমি কয়টা প্রিন্ট করো, মাত্র একটা প্রিন্ট করো, দেখবেন এখন একটা শো করবে সমস্যা, ঠিক আছে? আর ধরুন আমি চাচ্ছি 2 নাম্বারটা প্রিন্ট করতে, তাহলে এখানে শুধু আমি যদি 2 বলে দিই, তাহলে সে 2 নাম্বার পেজটা নিয়ে নিই, ঠিক আছে? এভাবে কাস্টম নিয়ে আমরা যে কোনো জায়গায় প্রিন্টটা চালাইতে পারি, বুঝেছে? এরপর হচ্ছে এখানে যদি আমরা দেখি পোর্ট্রেট, তো আমাদের কাগজের 2টা অবস্থা থাকে, প্রিন্ট অবস্থা থাকে, ঠিক আছে? যদি আমি একটা কাগজ দেখি আপনাদেরকে, এই কাগজটা কিন্তু দুইভাবে এটা প্রিন্ট করতে পারবো আমি, ঠিক আছে? দেখেন একটা হচ্ছে লম্বা লম্বি প্রিন্টটা আমি করলাম, তাই না? কাগজটাকে প্রিন্ট মেশিনে দিয়ে আমি লম্বা লম্বি ভাবে প্রিন্টটা নিলাম, তাহলে এটা হচ্ছে কি পোর্ট্রেট মোড, ঠিক আছে? আপনি যদি এরকম লম্বা লম্বি ভাবে প্রিন্টটা নিতে চান, তাহলে আপনি কোন মোডটা সিলেক্ট করবেন, পোর্ট্রেট। আর ধরুন আমি যদি চাচ্ছি কাগজটা পাশ থেকে প্রিন্ট হোক, তাহলে আমি কোনটা নিব, আমি এখান থেকে পোর্ট্রেট এর পরে দেখেন ল্যান্ড স্পেস নামক একটা অপশন আছে, ঠিক আছে? যদি আমি ল্যান্ড স্পেস দিই, তাহলে কাগজটা কি নিবে, সে পাশ থেকে প্রিন্ট করবে, মানে কাগজটা এসে এভাবে টানবে। পোর্ট্রেট মানে এভাবে, আর ল্যান্ড স্পেস মানে কি এভাবে। যেমন আমাদের স্কুলের প্রশ্নগুলো যে আমরা দেখি, প্রশ্নগুলো কিরকম থাকে, ছোট কাগজ না? আসলে কি কাগজটা ছোট? আসলে কিন্তু কাগজটা ছোট না, কাগজটা এরকম কাগজই থাকে, তবে এরকম একটা বাঁশ দিয়ে থাকে, তাই না? তার মানে তারা কি করে, একটা ওয়ার্ড ফাইলকে 2টা ভাগে ভাগ করে নেয়, এই অংশে কিছু লেখে, এই অংশে কিছু লেখে, এবং প্রিন্টটা তারা কিভাবে করে, ল্যান্ড স্পেসে করে, করার পরে এভাবে চাপাই দেয়, বুঝেছে? তাহলে একটা প্রশ্ন কিভাবে প্রিন্ট হয়, এটা তো আমরা বুঝে গেলাম, ঠিক আছে? এরপর আপনি এখানে প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে, ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে প্রিন্ট, মানে যে কোনো জায়গায় প্রিন্টের শর্টকাটটা কাজ করবে, এটা হচ্ছে কথা। আর সর্বশেষ যে অপশনটা বা শেয়ার, এখানে শেয়ারটা আমরা দেখবো না আপাতত, শেয়ার আমরা পরে দেখবো। আচ্ছা, আমরা আসি এক্সপোর্টে। এক্সপোর্ট মানে হচ্ছে আপনি পিডিএফ এ কিভাবে কনভার্ট করবেন ওয়ার্ড ফাইলটাকে, ঠিক আছে? তো পিডিএফ এ কনভার্ট করার সহজ উপায় হচ্ছে, মানে এখান থেকে আপনি এক্সপোর্টে আসবেন, তারপর ক্রিয়েট পিডিএফ এ দিবেন, এরপর দেখেন এটা পিডিএফ এ কনভার্ট হয়ে গেছে। এখন এক্সটেনশনটা হচ্ছে কি ডট পিডিএফ, এরপর পাবলিশ এ আমি ক্লিক করি, দেখেন এটা পিডিএফ হয়ে গেছে আমার কাছে, ঠিক আছে? আর পিডিএফ করার মেইন সুবিধা হচ্ছে, কারণ আমি এখানে 2013 ভার্সন ইউজ করতেছি, এখন অন্য আরেকজন অন্য কম্পিউটার জন্য আমি প্রিন্ট করবো, ঠিক আছে? আমার এখানে প্রিন্ট মেশিন নাই, তো আমি তাকে পাঠাবো, এখন তার কম্পিউটারে যে 2013 মানে ওয়ার্ড ফাইলটা আছে, এমন কোনো গ্যারান্টি আছে না, তাহলে তার কাছে আরেকটা ফরম্যাট। এখন ধরুন আমি সেম এই ডিজাইনটা করে তাকে যদি পাঠাই, তার ওই ভার্সনে গেলে এই ডিজাইনটা এলোমেলো হবে না, ঠিক আছে? মানে সেম সাইজ তো তার কাছে নাই, মানে এলোমেলো হয়ে যাবে। ওই ক্ষেত্রে আমি কি করবো, পিডিএফ এ কনভার্ট করে তাকে পাঠাবো, মানে পিডিএফ এ সে এডিট করতে পারবে না, পিডিএফ এডিট করা যায় না, কিছু করা যায় না, পিডিএফ শুধুমাত্র আপনি পড়তে পারবেন আর প্রিন্ট করে নিতে পারবেন, ঠিক আছে? তার মানে এখন আমি যদি পিডিএফ এ কনভার্ট করে দিই, তাহলে আমার যেভাবে ডিজাইন সেম একইভাবে তার কাছে যাবে, সে ওইটা নিতে পারবে, ঠিক আছে? নষ্ট হবে না, এটা হচ্ছে কথা। আর আমরা নর্মালি যদি স্ক্রিনশটটা নিই, তাহলে কিন্তু এটা ফেটে যায় একটা পর্যায়ে গিয়ে, যখন আপনি জুম করতে থাকেন, তখন কিন্তু একটা পর্যায়ে ওটা কি হয়ে যায়, গোলা হয়ে যাবে, ফেলা। কিন্তু দেখেন পিডিএফ আপনি যত কিছু জুম করেন, যত কিছু করেন না কেন, পিডিএফ এর কোনো মানে পাটল টাটল কিছু দরকার করবে না, ঠিক আছে? এটা হচ্ছে পিডিএফ এর সুবিধা। তো আমরা এখানে পিডিএফ ওটা হচ্ছে কি দেখছি আমরা, পিডিএফ, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ক্লোজ, এই ক্লোজ আর এই ক্লোজ সেম, আর এই দুইটা আমরা না দেখি, ঠিক আছে? অপশন এবং অ্যাকাউন্ট, কারণ এই দুইটা না দেখার মেইন কারণ হচ্ছে আমরা সবসময় এগুলা ক্র্যাক ভার্সন ইউজ করি, মানে টাকা দিয়ে কিনি আমরা, এগুলা ইউজ করি না। মানে কম্পিউটারে বেশিরভাগ জিনিস কিন্তু টাকা দিয়ে কিনা লাগে, ঠিক আছে? কিন্তু আমরা যেহেতু বাঙালি, আমাদের